আজকে র্যাব একটা গল্প সাজিয়েছে দেখলাম যে পীরগঞ্জের যে ছেলে তার নাম কি উজ্জ্বল, একটা দাঁড়িয়ালা ছেলে, সে র্যাব বলতেছে যে সে ওই পরিতোষ নামে এক ছেলের সাথে তার ঝগড়া ছিল, তো পরিতোষকে শাস্তি দেওয়ার জন্য সে এই কাণ্ড করেছে ওখানে আর কি। ফেসবুকে পরিতোষের ফেসবুক হ্যাক করে সে আবার আরেকজনের সাহায্য নিয়ে ওর মধ্যে কিছু কথাবার্তা ঢুকিয়েছে। র্যাবের গল্প আর কি, সত্য মিথ্যা র্যাব জানে। তো সেইটার জন্য নাইজের নাম ফাটানোর জন্য এই কাজ করেছে এবং এতে তো মার্ডার যা হওয়ার হয়ে গেছে। বাংলাদেশের সম্মান গত 50 বছরে যা আমরা অর্জন করেছিলাম মোটামুটি ফিনিশ। বিশ্ব মিডিয়া তো দেখেন না বা ইন্ডিয়ান মিডিয়াগুলো দেখেন না, মানে মনে হচ্ছে যেন বাংলাদেশ একটা পাপের দরিয়ায় পরিণত হয়েছে। ভয়াবহ রকমের ড্যামেজ হয়েছে আমাদের ইমেজ, ভয়াবহ। এটা রিকভার করা খুব অসম্ভব, কারণ বাংলাদেশের 3 দিকে হলে ইন্ডিয়া, মোদী সাহেবের সামনে 3-4টা চ্যালেঞ্জ। একটা হলো পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হারের একটা প্রতিশোধ দিতে হবে। 2 নম্বর হলো ত্রিপুরার ইলেকশনে তার ভরাডুবির সমূহ আশঙ্কা, এই ত্রিপুরার ইলেকশনে জিততে হবে। 4 নম্বর হলো আসন্ন লোকসভা নির্বাচন। মুসলিম বিদ্বেষের যে কার্ড তিনি থ্রো করেছিলেন ইন্ডিয়ান নেশনের কাছে, সেটা অনেকটা ভোতা হয়ে গেছে। পাঞ্জাবে কাজ করতেছে না, বাংলায় কাজ করতেছে না, আরো বহু জায়গায়, তামিলনাড়ুতে কাজ করেনি, আরো বহু রাজ্যে এগুলো হচ্ছে না। সো এইটার একটা নতুন করে ঘষা মাজার দরকার হয়ে পড়ছে। সেই ঘষা মাজা তিনি করে নিলেন বাংলাদেশের ইমেজের উপরে পার দেওয়া দিয়ে। আবার আমাদের ক্ষমতাসীন যারা তারা আবার একজন জজমিয়া নাটক সাজাইছে, কি ভবঘুরে, তারপরে গঞ্জিকা সেবী, সে ইমব্যালেন্স মানুষ, মানসিক ভারসাম্যহীন, এটা গল্প তৈরি করছে। সে বলবে এখন 7 দিনের রিমান্ড, তো এই রিমান্ডের মধ্যে সে বলবে যে আমার ওই যে সাক্কু সাহেব আছে যে কুমিল্লার মেয়র, এই সাক্কু সাহেব আমার কই দিছে। কুমিল্লার মেয়র সাক্কু মিয়া হলেও আমাদের বিএনপি করে। ইতিমধ্যে কুমিল্লার 3 জন জামাতের কাউন্সিলর যারা ইলেক্টেড হয়েছে, কাউন্সিলর মানে কমিশনার, তাদের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থাপনা নেওয়া কমপ্লিট। অর্থাৎ এমন ভাবে গল্প সাজানো হবে, তাতে হবে কি হিন্দু জনগোষ্ঠীর মধ্যে এই আশ্বাসটা ফিরে আসবে যে হাসিনা ছাড়া তাদের কোনো রাস্তা নাই, ভোট ব্যাংকে সেভ করা। 2 নম্বর হলো যে এইটাকে ইস্যু করে বিএনপি, জামাত, দাঁড়িয়ালা, চুপিয়ালা যা আছে এগুলোর একটা বাস ডলা দেওয়ার ব্যবস্থা, নতুন করে আর একটা বাস ডলা হবে। শাহদিন মালিক কালকে একটা কথা বলছেন যে 4000 আসামি কি কারণে। 4000 আসামি দেওয়ার অর্থ হলো এটার কোনো বিচার হবে না। 4000 আসামি দেওয়ার অর্থ হলো পুলিশের ঢালাও গ্রেপ্তার বাণিজ্য করার একটা অডেল অবারিত দরজা খুলে দেওয়া। এখন আননোন 4000 লোক ওনারে ধরে নিয়ে বলে যায় যে তুই এটা করছিস, হে বলো ভাই এই যে 10 লাখ টাকা নেবে আমারে আসামি করেন না। ও বলবে যে ভাই আমারে আসামি করবেন না, ভাই আমি এটার মধ্যে ছিলাম না, ভাই বিশ্বাস কর না তুই ছিলি, তুই বলে হবে আমরা দেখছি না। অতএব টাকা পয়সা খাওয়ার বিরাট মধ্যে এরকম একটা ক্রুশিয়াল মুহূর্তে আমি বাংলাদেশের মুসলমানদের থ্যাঙ্কস দেই। দুর্ঘটনা অপকর্মটা তো বেশি লোকে করে না, একটা বিশাল দুধের গামলা, তার মধ্যে একটা চলা যদি কেউ ফেলে দেয়, দ্যাটস এনাফ 12টা বাজানোর জন্য। তো সেই ঘটনাটা ঘটে গেছে। আজকে ভারতীয় মিডিয়াগুলো এইরকম স্টর্মিং হচ্ছে, দেখলে মনে হয় যেন বাংলাদেশে বলতেছে এক মহিলা যে বাংলাদেশে যা হচ্ছে এটা ভারতের ইমিডিয়েট কর্তব্য বাংলাদেশে হস্তক্ষেপ করা। শুভেন্দু অধিকারী নামে ভারতের এক নেতা পশ্চিম বাংলাতে বলছে যে আমি জানি না বাংলাদেশকে এই আর কত দূর আমরা চলতে দেব, বাংলাদেশকে যদি শায়েস্তা করা না, বাংলাদেশ যদি আমরা ক্যাপচার করে ফেলতে না পারি, তাহলে ভারতের মুসলমানদেরকে বিদায় করে দেওয়া হবে। আসামে যেটা শুরু হয়ে গেছে অলরেডি। অর্থাৎ একটা খুব বড় ধরনের গ্লোবাল চেঞ্জিং এর মধ্যে আমরা বাস করতেছি। এইটা ঘরের মধ্যে বৈশা বড় বড় ডায়লগ তুমি ইমান আকিদা নিয়ে বসে থাকবো, এইরকম মুসলমানের এখন কোনোই দরকার নেই। এখন দরকার হলো সেই মুসলমানদের মাথা ঠান্ডা, কৌশল জানে, বুদ্ধি আছে, পরিবর্তিত পরিস্থিতির মোকাবেলা করতে শিখে। ইরান যেটা করেছে, ইরানের কাছে বুদ্ধি শিখতে হবে, সৌদি আরবের কাছে বুদ্ধি শিখতে গেলে মারা হয়ে যাবে। মক্কা বিশ্ববিদ্যালয় এবং মদিনা বিশ্ববিদ্যালয়তে যারা পড়াশোনা করেছে আমি তো তাদেরকে সন্দেহ করি এখন, কারণ এদের সিলেবাস প্রণয়ন করেছে আমেরিকা। এরা কি শিখছে ওখান থেকে? ওখানে তো শিখছে শিয়া সুন্নি বিরোধ কেমনে করতে হয়, দোয়াল্লিন আর জোয়াল্লিনের পিটাপিটি, টাকনুর উপরে কাপড় না টাকনুর নিচে কাপড়, এইগুলো নিয়ে ফালতু বিষয় নিয়ে আমাদেরকে নিমজ্জিত করবে এখন।
আপনি হুতিদের উপরে আক্রমণ করতেছে কি কারণে বলেন আপনি? এটা মুসলমান দেশ, ওখানে মুসলমান, তারা কি আল্লাহ বিশ্বাস করে না? তারা কি রসুলে বিশ্বাস করে না? তারা কি কোরআনে বিশ্বাস করে না? তো তিনটা বেসিক জায়গাতে এক আছে, তাদেরকে বোম্বিং মেরে উড়ে দিতে হবে শুধু শিয়া বলে? এই পথ ভয়াবহ পথ, এটা আমেরিকার প্রদর্শিত পথ। বাংলাদেশে এক শ্রেণীর আলেমকে আমি দেখি শিয়াদের বিরুদ্ধে কুৎসিত ভাষায় আক্রমণ করে। এটা ঠিক না। এখন আপনি এখন আক্রান্ত, আপনার হাতগুলোকে একসাথে করতে হবে। আপনাদের সমস্ত হাত, সমস্ত শরীর একসাথে করে কমন এনিমির বিরুদ্ধে ফাইটে নামতে হবে। আজকে রসুলের এই মহাপবিত্র দিনে, রসুলের পৃথিবীতে তো আপনি এখানে অনেকেই বলেছেন সব কথা, তার ব্যাপারে প্রশংসা করে তো শেষ করা যায় না। তো সেই জন্য তাকে সামনে রেখে যদি তার আলোয় আলোকিত হতে পারি, আমরা মদিনার সনদকে সামনে রেখে যদি আমরা একটা আইনের শাসন ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নিজেদেরকে সংযুক্ত করতে পারি, আইনের শাসন ফিরিয়ে আনা, মাথায় রাখতে হবে এটা। ফ্যাসিবাদ কর্তৃত্ববাদের মোকাবেলা করার সবচেয়ে বড় অস্ত্র হলো আইনের শাসনকে ফিরিয়ে আনা। ভারতে এত কিছু ঘটে গেছে, কিন্তু ভারতের আদালতের এখনো আমি মনে করি যে আমাদের আদালতের মতো পেটিকোটে পরিণত হয়নি। কোথাও কোথাও ভারতের আদালত প্রপারলি অ্যাক্ট করতেছে। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা মানে বাংলাদেশের দাঙ্গা হাঙ্গামার দায় দায়িত্ব যার তার ঘাড়ে চাপাই না কেন, মাথায় রাখতে হবে ভারতীয় বাংলাদেশের যে হিন্দু জনগোষ্ঠী আছে তাদের বিরাট অংশ ইন্ডিয়ান এই কনস্পিরেসির সঙ্গে সংযুক্ত না, এটা মাথায় রাখতে হবে আমাদের। হিন্দু মাত্রই ভারতের দালাল, এটা কে বলছে আপনাদেরকে? আবার মুসলমান মাত্রই এখানে মহাপুরুষ, এইটাই না কে বলছে? দাঁড়িয়ালো চোর আমরা দেখি নাই? প্রচুর চোর আছে, বলৎকার করে বেড়ায়, হুজুর আছে না? তো এদেরকে দিয়ে কি আপনি সমস্ত হুজুরদের বিচার করবেন? একটা ব্যভিচারী হুজুরকে দিয়ে আপনি 100টা মানুষকে নিরপরাধ দোষী সাব্যস্ত করবেন? তেমনি একটা হিন্দুকে দিয়ে বাংলাদেশের বাকি 90টা হিন্দুকে আপনি সন্দেহ করতে পারেন না। আপনাকে মাথায় রাখতে হবে আপনি একটা গরম চুলের উপরে বসে আছেন, একটা টাইম বোমের উপরে বসে আছেন। আপনার প্রশাসন, আপনার পুলিশ, আপনার জীবন সর্বত্র পোকামাকড়ের মতো ছড়িয়ে দেওয়া হয়েছে আপনার এনিমিদেরকে। এইরকম মারাত্মক ভাবে আক্রান্ত একটি ভূখণ্ডে বাস করে জিহ্বা সতর্ক না রাখলে মারা পড়বেন, কাজকর্মে সতর্কতা না থাকলে মারা পড়বেন আপনি। আপনার ঘরে সমস্ত দায়িত্ব চাপাই দেবে। এখন যেটা হচ্ছে, এখন বিচার তো এটা হবে না, সেটা বোঝাই যাচ্ছে। কেন বিচার করতে গেলে তো আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরতে হয়, সেটা কি ধরবে? যতগুলো ঘটনা ঘটেছে, যে কার্তিক না এর নাম হলো গোবিন্দচন্দ্র প্রামাণিক, গোবিন্দচন্দ্র প্রামাণিকের বক্তব্য কি? ওখানে ওটা করেছে আওয়ামী লীগের লোকাল এমপি, বলেছে ক্লিয়ার। রানা দাশগুপ্ত বলছে যে আমরা শাসক দলের রাজনীতির প্রতি আস্থা হারিয়ে ফেলেছি, কারণ তারা আমাদেরকে এক্সপ্লয়েট করেছে। ভোট ব্যাংক সেভ করানোর জন্য, হিন্দুদেরকে থ্রেট করানোর জন্য, হিন্দু ভোট যাতে ডিরেল না হয়, সামনের যুদ্ধ তো মধ্যরাতের ভোট গণনা নাও হতে পারে, সেই ভয় আছে আমাদের বর্তমান সরকার। অতএব হিন্দু ভোটগুলোকে ইয়া করা। আবার কলকাতার মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি যে হাসিনার প্রশংসার বন্যা বইতেছে। অপরাধী কারা কারা? কয় যে 71 সালের পরাজিত শত্রু, এটার নেতৃত্বে আছে বেগম খালেদা জিয়া নামে ওদের এক সাবেক প্রধানমন্ত্রী, যেন জেল কাটতেছে চুরি করার দায়। এই চুরির দায়ে জেল খারাপ এই মহিলা হলো আসল নায়ক এই অপকর্মের। আর এর সাথে জামাতেই নামে একটা সংগঠন আছে, এরা কচুকাটা করে বেড়ায়, সারাক্ষণ হিন্দু কুপিয়ে বেড়ায়, এবং হিন্দু মেয়ে দেখলেই তারা উত্তেজিত হয়ে যায়। এইরকম ভাষা ব্যবহার হচ্ছে, আমি বানিয়ে বলছি না। কোন মুসলিম যিনি পিওর, যিনি ফ্রেশ, একটা ভালো মুসলমান ছেলে একটা হিন্দু মেয়ে দেখলে উত্তেজিত হবে? এটা হয় কখনো? বলেন তো দেখি। এই যে এত বড় ঘটনা ঘটছে বাংলাদেশে, কোথাও একটা হিন্দু মারা গেছে? ঘটছে কি? মন্দির ভাঙচুর করছে, প্যান্ডেল ভাঙছে, এই। কিন্তু ভারত যে দেশটা, সেই দেশে তো গরুর গোস্ত ফ্রিজে আছে কি নাই? 8 লাখ সাহেব একজন ইঞ্জিনিয়ার মানুষ, তার দিল্লি থেকে মাত্র 30 কিলোমিটারের মধ্যে তার বাড়ি ঘরে আক্রান্ত পিটিয়ে মারা হয়েছে গেলে গরুর গোস্ত রাখার অপরাধে। জুনেদ ট্রেনের মধ্যে বসে পয়সা দিয়ে টিকিট কেটে সেকেন্ড ক্লাসে বসছে। জুনেদকে বলছে তোর মতো একটা মুসলমান সেকেন্ড ক্লাসে বসে, এত বড় হারামজাদা, সবাই মিলে পিটিয়ে মেরে জানলাতে ফেলে দিয়ে চলে গেছে ট্রেনে। এইরকম ভয়াবহ ঘটনা তো বাংলাদেশে কখনো ঘটে নেই। এটা তো আমাদের একটা গৌরব বাংলাদেশের জন্য। তো আমাদের আলোকবর্তিকার নাম কি? আমাদের শিক্ষা কেন্দ্রের নাম কি? আমাদের টিচারের নাম কি? আমাদের ওস্তাদের নাম কি? আমাদের জীবনের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই মানুষটাকে থেকে খালি এখন মাথার সামনে রাখবেন হুজুর। আমার একজন কাছে হুজুর কিন্তু কেরামতি জানে, খুব কি কেরামতি? হুজুর পানির উপর দাঁড়িয়ে যেতে পারে। ওকে, তো
তো এই কেরামতি বাজিয়ে দেখার যন্ত্রটা আমাদের কাছে আছে। কোন যন্ত্র? বলে আমার রসুল। কিরকম? আমাদের রসুলের জীবনে এরকম ঘটনা আছে কিনা? বলে যে না নাই, আরে তাহলে এটা বোগাস। যে জিনিস যে ঘটনা রসুলের জীবনে নাই বুঝরু কি, সেই ঘটনা তার উম্মতের চাকরের উম্মত কত হাজার 1500 বছর পরের একজনকে আমি রসুলের বাতাসে উড়ে বেড়াতে পারি। পিছনে যন্ত্র থাকলে উড়া যায়, উইদাউট যন্ত্রতে উড়বি কেমনি? আমি এক পিছনের বাসায় গেছি, কয়ে যে আমি ওই কোকাপ শহরের থেকে আমার বাবা পরিরা তারে মিষ্টি সাপ্লাই দেয়। আমরা ভাই কোকাপ শহরের মিষ্টি তো জীবনে খাইনি, এটা খাইতে হবে। তো বাবার কাছে নিয়ে গেছে আমাদের, বাবা কোকাপ শহরের মিষ্টি এনে দিল। আমি দেখুন বলে আল্লাহ এরকম একটা দিল, বাবার হাতে রসগোল্লা। তো বাবা আমাকে খান বাবা। তাহলে হুজুর ছোটকালে জাদু করে মানুষ খুন করতো, তো দেখতাম হাট বাজারে জাদু দেখাইতো, তো ওটা দেখে ভয়ে চিৎকে করে বাড়ি চলে যেতাম, বাবার মানুষ খুন করে ফেলেছে। তো তারপরে জাদুর উপরে কিছু পড়াশোনা করেছি। জাদুর উপরে বাংলাদেশের প্রথম যে গবেষণা পত্র, সেটা আমার করা, বাংলাদেশের জাদু। তো এটা আমার একটু পড়াশোনা করা আছে। তো আপনার মিষ্টিটা ড্রাই কেন? রসগোল্লা না খেলে রসগোল্লা খাওয়ান, রসগোল্লা তো হুজুর খাওয়াইতে পারে না, কারণ এখানে যে প্রক্রিয়ার মধ্যে রাখা হয়, এই যে আল্লাহ এইটা তো জামার ভেতর থেকে রাখার জায়গা আছে এখানে ভেতরে, তো ওখান থেকে রসগোল্লা তো লেটা লেটা হয়ে যাবে না, ধরা করবে তো, তত শুকনো মিষ্টি খাওয়ানো হয়। এই বুজরুকি ধরতে বেশি বিদ্যান হওয়া লাগে না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, বাংলা ভাষাভাষী মুসলমানদের মধ্যে সেই আদিকাল পৃথিবীতে প্রথম বাংলা ভাষায় মোহাম্মদ শব্দটি যিনি প্রয়োগ করেছিলেন, তিনি কিন্তু কোনো মুসলমান নন, তিনি একজন হিন্দু। তার নাম ছিল রামাই পণ্ডিত। তিনি প্রথম ব্যক্তি, ত্রয়োদশ শতাব্দীতে তিনি মোহাম্মদ শব্দ ব্যবহার করেন বাংলা ভাষার প্রথম। তো এরকম ধারে ধারে অনেক কথা বলতে চেয়েছিলাম, তো সেটা তো হলো না, আরেকদিন হবে আমার সমাগত। তো শুধু একটাই কথা, ভবিষ্যতে আমার এই ইমদাদুল হক চৌধুরীর কাছে আমার একটা দরখাস্ত থাকবে। সে যেহেতু ফররুখ নজরুল গবেষণা করেন, কি গবেষণা করছে আমি জানি না, দু একটা অনুষ্ঠান দেখছি তার, তো সত্যিকারের গবেষণায় হাত দেয়। এইসব বায়বীয় অনুষ্ঠানের জন্য ফররুখ আহমদ যেমন মোহাম্মদ আজরফ স্যারকে সারাক্ষণ গালি বলতেন যে একটা প্রতিভা খালি বক্তৃতা করতে করতে শেষ হয়ে গেছে, কন্ট্রিবিউশন কি? হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন? ফররুখ বলতেন যে কন্ট্রিবিউশন কি? ফররুখ কোনো অনুষ্ঠান ধার থাকতেন না। কেন থাকতেন না? বলছেন টাইমের অপচয়, ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ এনার্জি, ওয়েস্টেজ অফ হেলথ অ্যান্ড ওয়েলথ, এভরিথিং। তো তার চেয়ে বড় ওই কাজ সময়টা আমি বসে বসে লিখি। তো এই ফররুখের এই ট্রেনিংটা আপনাদের নিতে হবে। আমি এটা অনুরোধ করবো যে কি গবেষণা করছেন আগামী বসন্তে আমাদেরকে দেখান, যে কি গবেষণা কর্ম আপনাদের হয়েছে, কোন ছেলেটাকে স্টাইপেন্ড দিয়েছেন, কোন লোকটাকে একটা মাসিক ভাতা দিয়ে বলছেন যে ফররুখের জীবনের এই দিকটা খুঁজে বার করে নিয়ে আসুন। এরকম কাজ করেন। নজরুলের জীবনে অনুদ্ঘাটিত কোন অধ্যায়টা বাকি আছে সেটা খুঁজে বার করেন। বায়বীয় অনুষ্ঠান তো আপনার অনুষ্ঠানটা চলে গেলাম, এটা হাওয়ায় মিশে গেল, কিন্তু যখন এই যে দলিলটা করবেন, এই দলিল কিন্তু হাওয়ায় মিশবে না। গবেষণা কর্মের মূল্য হলো, যেমন আজকে যে রামাই পণ্ডিতের নাম নিলাম, নিতে পারলাম কেমনি? নিতে পারছি এই কারণে যে রামাই পণ্ডিতের উপরে কাজ হয়েছে, সেই ডকুমেন্ট গুলো পাঠ করেছি, সেই জন্য রামাই পণ্ডিতের কথাটা বলতে পারতেছি। আরো অনেকের কথা বলতে পারি আমি, কিন্তু রেকর্ড থাকতে হবে। এই গবেষণার কাজই হলো গোজ অফ এসোনা, মানে গরু খোঁজো, গরু খোঁজার মতো করে আবার খোঁজা। কি বলে ইংরেজিতে? বাড়ি এলো, আমরা থাকবো না, যার জন্য গেছি তিনি নাই। বাড়ির লোকেরা বলেছে গিয়েস কামালের এখানে পা ধরে ফেলছে, আনেরা বয় কানেরা না বলে হাতে এসে সোর করবি। এই সোর শব্দ, আমি বললাম আরে সোর শব্দ কোথায় শুনছি জীবনে প্রথম? আমি সোর গোল। আরেকটা শুনছি অসুর উপরে সোর উঠেছে, জোরসে সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিয়া ভাই। আরে তাহলে তো আমাদের প্রায়োগিক জীবনে এই শব্দের ব্যবহার আছে, ফার্সি শব্দ, কিন্তু আমার জীবনে এই ফার্সি শব্দের ব্যবহার আছে। নোয়াখালী এলাকা থেকে কয় যে বদা, কয় হাতের চাচারে একটা বদাবাজিতে। আমি বদা কি রে ভাই? পরে দেখি যেটা ফার্সি শব্দ, বদা মানে ডিম, ডিম ভেঙে দেওয়া আর কি। তো এরকম অনেক জিনিস আছে হীরার কুচির মতো আমাদের জীবনের এখানে ওখানে ছড়িয়েছে, এগুলো খুঁজে খুঁজে বার করে, বুঝছেন?
আমাদের যদি রাগ করে গালি দেন তাহলে দিতে পারেন আপনি, মানে রাইট। কিন্তু আমি মনে করি যে আমাদেরকে একটু লেখাপড়ার জায়গায় যেতে হবে আর কি। বায়বীয় বক্তৃতা দিলাম, পয়েন্ট থাকে না বক্তৃতার মধ্যে, একটা নতুন পয়েন্টও যদি থাকে সেটাকে স্যালুট করবো। আর গদবাদা ওই রাজনীতিবিদদের মতো, বিএনপি রাজনীতির প্রধান সমস্যা কি? কয়েকটা, শহীদ জিয়া আমার হোক, খালেদা জিয়া, তারেক ভাই, তারেক রহমান আমার ভাই, রাজনীতি শেষ। আরে ভাই এইটুকুর উপর থাকবে কেন? ইলাবোরেট করো, হোয়াট ইজ ইউর আইডেন্টিটি, তোমার পরিচয়টা কি সেটা কি সামনে নিয়ে আসো। তারেক রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, এইটা বিএনপি রাজনীতির প্রাণ। কিন্তু তার চেয়ে প্রাণ কথা কোনটা? যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আমার চাহিদা শক্তি, এটা বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই জায়গায় হাত দাও, ওইখান থেকে নিয়ে তাহলে আমার এই যে তারা আমাদের নেতা, তাদেরকে সাথে রেখে তাদেরকে আশীর্বাদ নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে আমরা মাঠে নামবো। তো সরকারের মোকাবেলা করার জন্য আজকে আমাদেরকে সততার চাইতে সৎ লোক কিন্তু অদক্ষ, এই সততা আপনার প্রশাসনে চলবে না। আবার দক্ষ খুব হেভি সো পিকে হালদার আছে না কিছু, এই হালদার মালদার দিয়ে এগুলো দিয়ে চলবে না। আপনাকে আমার সততাও দরকার যেমন, কিন্তু তার চেয়ে বেশি দরকার হলো, প্রথম দরকার হলো আমার দক্ষতা। প্রশাসন চালাতে প্রথম দরকার হলো দক্ষতা। সেকেন্ড কোশ্চেন যে লোকটা কতটা সৎ। থার্ড কোশ্চেন হলো যে ব্যক্তি জীবনে হেতে কি বদমাশি বেশি করেনি, নাকি ভাবি সাহেবের সাথে সম্পর্ক ভালো। ভাবি সাহেবের সাথে সম্পর্ক ভালো থাকলে আলহামদুলিল্লাহ, আর যদি সম্পর্ক খারাপ এনে অনেক খেত খেয়ে বেড়ায়, সেটা তো বিপজ্জনক জিনিস। তো এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাকে সৎ হইতে হবে, তার চেয়ে বেশি হইতে হবে এখন দক্ষ। দক্ষতার সঙ্গে কৌশলের সঙ্গে নিজেকে যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আজকে যে বাংলাদেশ যে ধ্বংসের যে জায়গায় আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, আমরা জানা, আমি কলকাতার বন্ধুদের বললাম যে কুমিল্লা কেন্দ্রিকে যে ঝড়টা তোমরা দিয়েছে, এটা আমার বাংলাদেশ না। জেসিন্ডা আর্নাল্ড নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের কিলিং এর পরে তিনি সারা পৃথিবীতে একটা বাণী দিয়েছিলেন, বলে ক্রাইস্ট চার্চে যেটা ঘটেছে সেটা আমার নিউজিল্যান্ড না। এইটা যে কত আন্তরিক ভাবে এই সম্মানিত মহিলা, তাকে আমি প্রার্থনা করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি তার পরকালে জান্নাত দান করবা। সে নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম ব্যক্তি, তিনি সমস্ত টেলিভিশন রেডিওতে একসঙ্গে আজান ধ্বনি দেওয়াইছে, জুম্মার খুতবা প্রচার করেছে, পার্লামেন্টে মুসলিম ইমাম, সবচেয়ে বড় ইসলামিক স্কলার যে নিউজিল্যান্ডে, তাকে দিয়ে আধা ঘন্টা বক্তৃতা করেছে, মনোনীত করেছে। তারপরে এই যারা নিহত হয়েছে তাদের প্রত্যেকের যেভাবে রিহ্যাবিলিটেট করা হয়েছে এবং বিচার হয়ে গেছে খুব দ্রুততার সঙ্গে। এইরকম একজন মহিলা, ওই রকম ভাবে আমি ওদেরকে বলা যায়, জেসিন্ডা আর্নল্ড যে ভাষায় নিউজিল্যান্ডের পক্ষে কথা বলেছে, ওই একই আবেগ দিয়ে আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা যে বাংলাদেশ সম্পর্কে যে খবরটা চালাচ্ছ, এইটা আমার বাংলাদেশ না। আমার বাংলাদেশের মধ্যে হযরত শাহজালাল শুয়ে আছেন, আমার বাংলাদেশের মধ্যে শাহ মখদুম রুফোস শুয়ে আছেন, খান জাহান আলী আছেন, তেমনি এখানে ঠাকুর অনুকূল ঠাকুরও আছেন, তেমনি এখানে চৈতন্য দেবেরও জন্ম এই মাটিতেই, তেমনি এখানে সাধক রাধারমণও আছেন, এইখানে ফাদার অ্যান্টনিও আছেন, এখানে আর্টস বিশপ রোজারিও আছেন। তাদের সবার মিলেই তো এই বাংলাদেশটা আমাদের। আমরা তো কাউকে ফ্লাশ করে দিতে চাই না, আমরা সবাইকে নিয়ে আমার সবুজ সংসার। আমাদের এই সংসারটা মদিনার সনদকে বুকে ধারণ করে এই সংসারটাকে আমরা সাজিয়েছিলাম। বেসিক্যালি আমরা যে যাই বলি না কেন, ইসলামিস্ট হই আর অন ইসলামিস্ট হই, নাস্তিক হই আর আস্তিক হই, আমরা তো মিলেমিশে থাকতে চাই আসলে। এবং মিলেমিশে থাকার জন্য মুসলমানদের বুকের মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো মদিনার সনদ। মদিনার সনদে মানবাধিকারের যে স্বীকৃতি, বিদায় হজে মানবাধিকারের যে স্বীকৃতি, গণতন্ত্রের প্রতি যিনি অকুণ্ঠ শ্রদ্ধা, আরেকজনের অধিকারের ব্যাপারে যে অকুণ্ঠ শ্রদ্ধা সম্মান, এর চাইতে মহিমান্বিত দলিল আমাদের কাছে থাকতে আমরা কেন ওই পাপের দরিয়ার মধ্যে হাবুডুবু খাবো? সেই জায়গায় আমি আপনাদের যেতে চাই। আমার ওয়াজ ঠিক এই যে আমার আবু বকর সিদ্দিকের মতো হলো না, আমাদের এদের মতো হলো না, অনেকের মতো, আমার মতো করে আমি বললাম। শুধু আমি বলবো কাণ্ডজ্ঞানকে জাগরুক করুন, কমন সেন্সকে ডেভেলপ করুন। আপনি ভয়াবহ রকমের বিপদে আকীর্ণ, আপনি একটা টাইম বোমের উপরে বসে আছেন, যে কোনো মুহূর্তে একটা বাস্ট করে আপনাকে হায়দ্রাবাদ বানাই ফেলতে পারে। আপনি হায়দ্রাবাদের দ্বার প্রান্তে এসে গেছেন, একই ঘটনা হায়দ্রাবাদে ঘটানো হয়েছে একের পর এক, দেখবেন। আমার একটা বই আছে, হয়তো পড়েন নাই, কোথাকার কোন আব্দুল শিকদার কি লেখছে, এটা
দয়া করে পড়বেন হারিয়ে যাওয়া হায়দ্রাবাদ। বা আরিফুল হক সাহেবের একটা বই আছে, এই কোঅপারেটিভ বুক সোসাইটিতে বেরিয়েছিল, হায়দ্রাবাদ ট্র্যাজেডি। আর যারা ইংরেজিতে ভালো দক্ষ তাদেরকে বলবো যে হায়দ্রাবাদের শেষ প্রধানমন্ত্রী স্যার মীর লায়েক আলীর একটা বই আছে, দি ট্র্যাজেডি অফ হায়দ্রাবাদ। এই বইগুলো পড়লে আপনার সামনে আর কিচ্ছু দরকার হবে না, আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন। আমরা রাজাকার শব্দ নিয়ে গালিগালাজ করি। রাজাকার শব্দের উৎপত্তি হায়দ্রাবাদে ভারতীয় আগ্রাসন ঠেকানোর জন্য জননেতা কাশেম রিজভী তিনি এই রাজাকার বাহিনী তৈরি করেছিলেন। রাজাকার মানে সহায়তাকারী, সাহায্যকারী। সেইটারে কদর্থ করে পাকিস্তানিরা আমাদের এই শব্দটার অপমান করেছে। পাকিস্তানিরা ভালো মন্দ যাই থাকে আল্লাহ তাদেরকে তাদের মধ্যে শান্তি পাবে। আমাদের এনে ভাই আর আসে ঝামেলা করো না ভাই, তোমাদেরকে আমার চেনা হয়ে গেছে, তোমরা কতটা মুসলমান আর কতটা গুয়ার। আমার একটা কবিতা আছে, পাকিস্তান প্রক্ষিপ্ত বিক্ষিপ্ত উৎক্ষিপ্ত পঙ্ক্তিমালা। এটা করাচিতে বসে আমি পাকিস্তানে 6 বারে গেছি, 6 বার ট্যুর করেছি। আমি পাকিস্তানের হযরত শাহ আব্দুল লতিফ ভিটাইয়ের মাজার জিয়ারত করেছি, বোয়ালি কালান্দার, লাল কালান্দার, দামাদ্দাম মাস কালান্দার, আলী কা পয়লা নম্বর, ওই কবরে গেছি। তারপর ওয়ারিস শাহ মধ্যযুগী 16 শতাব্দীর সাধক, সুফি সাধক ওয়ারিস শাহ ওখানে গেছি। তারপরে বেলুচিস্তানের জামদুর্রাগ, বেলুচ ভাষার বিখ্যাত কবি, তার ওখানে গেছি। পেশোয়ারের পস্তু ভাষার দ্বিতীয় শ্রেষ্ঠ কবি রহমান বাবার কাছে গেছি। আমি এগুলো সব কালেকশন করে নিয়ে আসছি, সময় পাচ্ছি না বলে ট্রান্সলেশনে হাত দিইনি। এই যে অনুদ্ঘাটিত পৃথিবী, এই পৃথিবী আমি বলছি হাই রে পাকিস্তান, তোদের এই মিস্টিক সোল, এইরকম মরমী আত্মা, এত রিচ কালচারাল, এত ট্র্যাডিশনাল কালচারের এত রিচ কিছু থাকতে সারা বেটা তোদেরকে সারা পৃথিবীর লোক জানে দাঙ্গাবাজ হিসেবে। তোমরা এগুলো হাইলাইট করো। ও क्या होगा क्या कौन কি বলতেছে তাতে हमारा कुछ नहीं जाता है, हमारा बंदूक है तो सब कुछ ठीक है। এটা হলো পাকিস্তানিদের হিসাব। আমরাও কিন্তু পাকিস্তানিদের হিসাবের দ্বারাই পরিচালিত। আরে ঠিক আছে, আমার মসজিদ আছে, আপনার মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেব কি আপনার লোক? আপনার মুসল্লিরা যাচ্ছে, মুসল্লিদের কয়জন আপনার লোক? কতজন আত্মা বিক্রয় করেছে, কতজন সেল হয়ে গেছে, কতজন আব্দুল্লাহ ইবনে উবাই হয়েছে, কতজন কি হয়েছে, কতজন মুয়াবিয়া হয়েছে, কতজন আলী হয়েছে, সব হিসাব রাখতে হবে তো। সেই হিসাব নিকাশ করার দিন এখন। যে বলে আইরে তার লোকে যাইরে, কয়ে দিলে জাগো মুসলমান, কে ডাকতেছে? ফয়সল, জীবনে এখন তো নামাজ পড়েনি, ফয়সল ডাক দিয়েছে জাগো মুসলিম। মুসলিমরা জায়গায় বললো দাঙ্গা ভাঙ্গা বাইরা, মন্দির ভাঙে নাশ কারবার। কার সর্বনাশ করলেন? নিজের মাতৃভূমির ইমেজকে ধূলিসাৎ করেছেন। এই কাজ করার জন্য ইন্ডিয়ার থেকে একটা অফিসারও পাঠাইতে হয়নি, একটা লোকও পাঠাইতে হয়নি। শাসকদের খুব বেশি কষ্ট করতে হয়নি, খালি একটা ডাক দিছে, কিছু লোক তো সেট করাই ছিল, তারা নেমে গেছে। কিন্তু দায়িত্বটা এখন দাঁড়িয়ালার কাছে যে মানে দাঁড়িয়ালা পার হয়ে গেছে, গোপাল আটকে গেছে। তো পাপি যে তাকে কাভার দেওয়ার জন্য যে 4000-5000 আসামি করা হয়েছে, এটা অর্থ হলো এটা বিচার করবে না, তারপরে জামাত বিএনপি ইসলামিস্টদের উপরে একটা বাস জ্বালা দেওয়া হবে। এইটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। তা আমি বারবার সতর্কতার কথা বলতেছি আজকে, কারণ আজকের পরে আপনাদের সাথে দেখা নাও হয়, তবু ভুলে যাবেন না এই শিক্ষাটা, রসুলের এই শিক্ষা, মদিনার সনদ, বিদায় হজের ভাষণ, এই দুটো হলো দুটো বাতিঘর। এই দুটো বাতিঘরকে সামনে রাখেন। বাংলাদেশের জাতীয়তাবাদের যে আদর্শ, সেটাকে সঙ্গে রেখে আমরা মুক্তিযুদ্ধের যে কথাটা ছিল, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবাধিকার, এই 3টা জিনিস মুক্তিযুদ্ধ। বাকি যেগুলো সেগুলো হলো বিদাত, এগুলো পরে অ্যাড আছে, কিন্তু মূল কথা ছিল গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানবাধিকার। এই 3টার অনুপস্থিতির জন্য আমরা পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে থাকা যৌক্তিক মনে না করে স্বাধীনতা ঘোষণা করলাম। এটা তো ছিল মুজিবনগর সরকারের ঘোষণাপত্র। সেই ঘোষণার আলোকে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আলোকিত হতেই চাই, কিন্তু আমরা আমাদের টার্গেট মুক্তিযুদ্ধের ঘোষণার মূল স্পিরিট যেটা, সেইটাই লাহোর প্রস্তাব। যেমন বারবার আমাদের দেশে গভীরে বলে না যে লাহোর প্রস্তাবকে জোর দিতে হবে, ইয়েস, সেরকম আমরাও বলবো যে ভাই মুক্তিযুদ্ধের চেতনাতে আমরাই, কারণ আমরা ওই 3টা জিনিসকে গুরুত্ব দিই, মানবাধিকার, ন্যায় বিচার এবং গণতন্ত্র। বাকি যেগুলো সেটা অ্যাড করছো, এটা হলো যে ইসলামের ভাষায় বলে বেদাত, যেটা রসুলের সময় ছিল না, তাকে তো বিদাত বলেন না। তো বেদাত তো আমরা বেদাত নাই। আর তোরা যে মুক্তিযুদ্ধের চেতনার দোকানদারি করস, তোরা মুক্তিযুদ্ধের একটা জিনিস সাথে রাখছস, এখানে গণতন্ত্র আছে নাই, এখানে মানবাধিকার আছে
নাই, শুধু আছে আওয়ামী অধিকার। আওয়ামী লীগ হলে তার সব অধিকার আছে, আওয়ামী লীগ না হলে আপনি আর কোনো মানুষই না। 3 নম্বর হলো ন্যায় বিচার আছে, নাই ন্যায় বিচার নেই। কোর্ট গুলো তো কথা শুনে টেলিফোনের উপর নির্ভর করে ইয়া করে। এই যে পরিমণির ব্যাপারে আমাদের হাইকোর্টের 2 বিচারপতি হয়তো সৌন্দর্য দেখে হয়তো মুগ্ধ হয়েছে, আল্লাহ তার চোখের জ্যোতি বাড়িয়ে দিন তার। হ্যাঁ, চোখের জ্যোতি বাড়িয়ে দিন, এই কারণে তাও যাই হোক পরিমণির জানটা বেঁচে গেছে। বিচারটা অন্তকে পাওয়া না পাওয়া যাই হোক, অন্তকে তার সম্মানটা হাইকোর্ট কিছুটা সেভ করে দিয়েছে, যে কেন তাকে বারবার রিমান্ডে দেওয়া হলো, ওয়াই। এখন 2 বিচারপতি কান ধরে উঠতেছে আর বসতেছে যারা এই কাজটা করছিল আর কি। তো এইটুকুই আমাদের বিচার ব্যবস্থা, এইটুকুই আমাদের সান্ত্বনা। দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দ্বীপ্রহর, শরতের রৌদ্রক্রমে হতেছে প্রখর। এই প্রখর রৌদ্রে যাতে আমরা দিশা না হারাই, যাতে লক্ষ্যচ্যুত না হই, সেই দিকে আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে